সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। বাঁকুড়া সিরিজের আজকে আমরা মূলত এই ভিডিওতে দেখাবো বিষ্ণুপুর শহরের বিভিন্ন টেরাকোটার মন্দির, যেটা কিন্তু দুটো পর্বে আসবে। প্রথম পর্ব অলরেডি কিন্তু এই ভিডিওটাতে আমরা দেখাবো, যেখানে আমরা মূলত রাজবাড়ি চত্বরের আশেপাশের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখাবো লালবাঁধ এলাকার আশেপাশে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেগুলো। এবং ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলে আমাদের প্রথম ভিডিও, যেটা জয়পুর জঙ্গলের যে ভিডিওটা, সেটা কিন্তু চলে এসছে। যদি না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু আগে একবার দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক বিষ্ণুপুর সিরিজের প্রথম ভিডিও। বিষ্ণুপুর দর্শনের আমাদের আজকের এই সফর আমরা শুরু করব রাসমঞ্চ থেকে। এবং রাসমঞ্চ থেকে শুরু করার প্রধান কারণ সেটা হচ্ছে যে যদি এই অঞ্চলে সমস্ত এই মন্দিরগুলোকে, এই সমস্ত নিদর্শনগুলোকে ভাগ করা যায় দুটো ভাগে, তার মূল যে মাঝখানটা সেটা হচ্ছে রাসমঞ্চ। এবং রাসমঞ্চের এখান থেকেই কিন্তু একটা রাস্তা, যে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে লালবাঁধের দিকে, সেখানে গেলে অনেকগুলো পয়েন্ট একসাথে দেখতে পাওয়া যাবে। এবং আরও একটা পার্ট, যে পার্টটা হচ্ছে এখান থেকে যে রাজবাড়ির যে আশেপাশের সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো। তো এই দুটো ভাগে মূলত জায়গাটা ভাগ করা রয়েছে। এবং আরো একটা কারণ এইটা দিয়ে শুরু করার, এইখানেই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারটা রয়েছে। এখান থেকে টিকিট কেটে নিয়ে কিন্তু একই টিকিটে দেখে নেওয়া যাবে শ্যামরায়ের মন্দির, যেটা এখানকার সব থেকে প্রসিদ্ধ মন্দির, এবং তার পাশাপাশি দেখে নেওয়া যাবে জোরবাংলো মন্দির। তো এই দুটো টিকিটও কিন্তু এখান থেকে একটা টিকিটের মাধ্যমেই নেওয়া যাবে। অন্যান্য জায়গাগুলো আগে গেলে যেটা হবে, সেখানেও টিকিট কাটতে হবে, আবার এখানেও টিকিট কাটতে হবে। তাই আজকের আমাদের এই সফর আমরা শুরু করব এই রাসমঞ্চ থেকেই। অভিনব শৈলের এই স্থাপত্যটি ১৬০০ খ্রিস্টাব্দে মহারাজা বীরহাম্বির স্থাপনা করেন। এই মন্দিরে নির্দিষ্ট কোনো দেবতাকে কখনো প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে জানা যায় না। রাসমঞ্চ এই যে জায়গাটা বলা হয়, মানে এখানে প্রচলিত ধারণা অনুযায়ী বলা হয় এটা ১৬০০ খ্রিস্টাব্দে তৈরি। কিন্তু এখানকার সমস্ত কাজকর্ম, কারুকার্য, এর শিল্প শৈলী, এই সমস্ত জিনিসগুলো দেখলে একটা জিনিস বোঝা যায় যে এটা কিন্তু ১৬০০ খ্রিস্টাব্দে তৈরি জিনিস নয়। এর নির্মাণকাল ১৭০০ খ্রিস্টাব্দের শেষের দিকে হয়েছে বলেই ধারণা করা যায়, যে সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে। বর্তমানে বাঁকুড়া তথা বিষ্ণুপুরের অন্যতম বিশালাকার এই সৌধটি আজকেও কিন্তু মাথা উঁচু করে মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা সমস্ত পর্যটকদের কাছে ঘোষণা করছে। এর এই অভিনব শিল্পকলা এবং পিরামিডের আকৃতির মতো গম্বুজের কারণে আজকে বিষ্ণুপুরে আগত সমস্ত পর্যটকদের কাছে এটি কিন্তু প্রথম পছন্দ। এই জায়গাটার নাম রাসমঞ্চ হওয়ার যে মূল কারণ, সেটা হচ্ছে যে এই অঞ্চলে যতগুলো ধরো টোটাল রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল, সবকটিকে একসাথে নিয়ে এসে রাস পূর্ণিমার দিন এখানে পুজো করা হতো, এবং সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে বেরিয়ে যে রাস্তাটি রাজবাড়ির দিকে চলে গেছে, আজ আমরা সেদিককার মন্দিরগুলিই দেখব, এবং এই পথ নির্দেশিকা দেখলে যেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। রাসমঞ্চ থেকে বেরিয়ে আমরা এখন যে জায়গায় পৌঁছলাম তার নাম গুমঘর। বিষ্ণুপুরের এই স্থাপত্যটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্যাগার, আবার কারোর মতে এটি বিশুদ্ধ জলের একটা আধার। চতুর্দিক থেকে নিচে নেমে যাওয়া সিঁড়িগুলি দেখলে শেষের মতটিকেই কিন্তু প্রাসঙ্গিক বলে মনে হয়। রাসমঞ্চ থেকে পায়ে হেঁটে এই যে রাজবাড়ি রোড, এই রাজবাড়ি রোড ধরে 650 মিটার আসতে না আসতেই যে পয়েন্টটা পড়বে, সেই পয়েন্টের একদিকে চলে যাচ্ছে শ্যামরায় মন্দির, আর সাথে দেখতে পাওয়া যাবে হচ্ছে মূলত এই জায়গাটি, যেটাকে গুমঘর নামেই মানুষ চেনে। গুমঘর অনেক কিছু জনশ্রুতি রয়েছে, সেগুলো আলাদা করে তোমাদেরকে বলেইছি, কিন্তু মূলত এই জায়গাটার মানে যা স্ট্রাকচার, সমস্ত কিছু দেখে বোঝা যায় এটি হচ্ছে রাজাদের জলাধার।
এই গুমঘরের আলাদা করে কোনো প্রবেশপথ নেই, এই গুমঘরে উঠে দেখার কোনো সুযোগ সুবিধা নেই। এটা বাইরে থেকেই, রাস্তার ধারেই এটা পড়ে রয়েছে, বাইরে থেকেই দেখতে হয়। একটা অবহেলায় এরকম একটা আর্কিটেকচার পড়ে রয়েছে। যাই হোক, আমরা এখান থেকে যাব শ্যামরায়ের মন্দিরে, এবং যে মন্দিরটাকে বলা হয় এই বিষ্ণুপুর অঞ্চলের সব থেকে সুন্দর এবং সব থেকে বলতে পারো ঐতিহ্যশালী মন্দির। তো চলো যাওয়া যাক। গুমঘর থেকে বেরিয়ে পথ নির্দেশিকা দেখে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন শ্যামরায় মন্দিরে। এই মন্দিরটির অপর নাম পাঁচচূড়া মন্দির। 5টি শিখর থাকায় এই মন্দিরের এই বিশেষ নাম। টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার সৌন্দর্য ফুটে উঠেছে। রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। বেশ কয়েকটি টেরাকোটা আছে যা কিন্তু পর্যটককে চমকে দেওয়ার মতো। শ্যামরায়ের মন্দির তৈরি করেন বীরহম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে। এবং এই শ্যামরায়ের মন্দিরের যে সমস্ত কারুকার্য রয়েছে, সেটা কিন্তু এই বিষ্ণুপুর চত্বরে যে কটি মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন। তো আমরা ঘুরে দেখছি এখন শ্যামরায়ের মন্দির। এই মন্দিরের উপরে ওঠা যায় না, তো আমরা এখান থেকে কিন্তু মূলত চারিদিক দিয়ে ঘুরেই আমাদেরকে এটা দেখতে হবে। এই বর্ষার দিনেও কিন্তু পর্যটকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এই শ্যামরায় মন্দির বা পাঁচচূড়া মন্দিরের সমস্ত অলঙ্করণ এবং কাজকর্ম। এই মন্দিরের গায়ে শিলালিপি থেকে এই মন্দিরের নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। পণ্ডিত শ্রীনিবাস আচার্যের কাছ থেকে রাজা বীরহাম্বীর বৈষ্ণব ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং পুরো বিষ্ণুপুর অঞ্চলে এই ধর্মের প্রসার ঘটান। এবং তখনই কিন্তু তৈরি হয় এই মহাপ্রভু জীবের মন্দির, যা কিন্তু আজ পথের ধারে অবহেলায় পড়ে রয়েছে। এখান থেকে কয়েক পা এগোলেই একটি 3 মাথার মোড়ে একটি পথ নির্দেশিকা লাগানো রয়েছে, যা দেখলেই খুব সহজে পৌঁছে যাওয়া যাবে জোড়বাংলো মন্দিরে। প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির হলেও এর আকৃতিগত কারণে এই মন্দিরের নাম জোড়বাংলা। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজগুলিতে যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা রয়েছে, তেমনই যুদ্ধ শিকারের দৃশ্যও রয়েছে। 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ এই জোড়বাংলা মন্দিরটা তৈরি করেন। এবং জোড়বাংলা মন্দিরের যে রীতিটা, সেটা দেখতে পাবেন যে এই মাথার উপরে যে গম্বুজটি রয়েছে, দুটো গম্বুজ এক জায়গায় মিলে সেখান দিয়ে একটা তৃতীয় গম্বুজের সৃষ্টি হয়েছে। এবং এই ধরনের মন্দির, এই জোড়বাংলা মন্দিরের যে স্ট্রাকচার, এই জোড়বাংলা মন্দির কিন্তু আমরা আরও একটি জায়গায় দেখেছি, সেটার ভিডিও অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে এসে গেছে। যদি কেউ সেই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ কমেন্টে এসে জানাবেন যে কোন মন্দিরের কথা আমি বলছি। সেটা কিন্তু আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রইল। যাই হোক, এই মন্দিরের যে চত্বরটা রয়েছে, এই চত্বরে অনেকগুলো দোকান রয়েছে, পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায়। এবং এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু রয়েছে লালজি টেম্পল, এবং তার পাশে আমরা দেখে নেব আরও একটা টেম্পল। তো এই জায়গাটার মধ্যেই কিন্তু 3টে জিনিস রয়েছে। তো খুব সহজে এই জায়গাগুলি কিন্তু পায়ে হেঁটেই দেখা যায়। আমাদের একদম শুরুতে যখন আমরা শুরু করেছিলাম রাসমঞ্চ, সেখান থেকেই এখনও অবধি বোধহয় আমরা অন্তত 5টা স্পট আমরা দেখে নিয়েছি, এবং তার জন্য কিন্তু আমাদের মোটামুটি ওই 1 কিলোমিটার মতো রাস্তা হাঁটতে হয়েছে। ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থ সংকট দেখা দিয়েছে, কিন্তু এত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করেও পূর্বপুরুষদের মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রেখে চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেন রাধাশ্যাম মন্দিরের। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি তৈরি করেন। সেই দিক থেকে দেখতে গেলে অপেক্ষাকৃত নতুন এই মন্দির। এবং এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই কিন্তু রয়েছে, একটা সাইডে যদি দেখানো হয় তাহলে রয়েছে একটা তুলসী মঞ্চ, এবং উল্টো দিকটায় যদি আর কি দেখানো হয় আমার বাঁ দিকটায়, তাহলে রয়েছে কিন্তু একটা নাট মঞ্চ। এবং এই মূল রাধেশ্যাম মন্দির কিন্তু আমাদের যে সমস্ত বিষ্ণুপুরের টেরাকোটার অন্যান্য মন্দিরগুলো রয়েছে তার থেকে আকৃতিগত দিক থেকে এবং তার ব্যবহারিক সমস্ত পাথর বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা স্বাতন্ত্র্যতার দাবি রাখে। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি তৈরি করেন। সেই দিক থেকে দেখতে গেলে অপেক্ষাকৃত নতুন এই মন্দির। এবং এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই কিন্তু রয়েছে, একটা সাইডে যদি দেখানো হয় তাহলে রয়েছে একটা তুলসী মঞ্চ, এবং উল্টো দিকটায় যদি আর কি দেখানো হয় আমার বাঁ দিকটায়, তাহলে রয়েছে কিন্তু একটা নাট মঞ্চ। এবং এই মূল রাধেশ্যাম মন্দির কিন্তু আমাদের যে সমস্ত বিষ্ণুপুরের টেরাকোটার অন্যান্য মন্দিরগুলো রয়েছে তার থেকে আকৃতিগত দিক থেকে এবং তার ব্যবহারিক সমস্ত পাথর বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা
স্বাতন্ত্র্যতার দাবি রাখে। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি তৈরি করেন। সেই দিক থেকে দেখতে গেলে অপেক্ষাকৃত নতুন এই মন্দির, এবং এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই কিন্তু রয়েছে, একটা সাইডে যদি দেখানো হয় তাহলে রয়েছে একটা তুলসী মঞ্চ, এবং উল্টো দিকটায় যদি আর কি দেখানো হয় আমার বাঁ দিকটায়, তাহলে রয়েছে কিন্তু একটা নাট মঞ্চ। এবং এই মূল রাধেশ্যাম মন্দির কিন্তু আমাদের যে সমস্ত বিষ্ণুপুরের টেরাকোটার অন্যান্য মন্দিরগুলো রয়েছে তার থেকে আকৃতিগত দিক থেকে এবং তার ব্যবহারিক সমস্ত পাথর বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা স্বাতন্ত্র্যতার দাবি রাখে। চৈতন্য সিংহ যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও ঈশ্বর বিশ্বাসী মানুষ ছিলেন। এই মন্দিরটিকে বুড়ো রাধাশ্যাম মন্দির নামেও অনেকে অভিহিত করেন। এখানে কৃষ্ণমূর্তি অন্য মূর্তির তুলনায় বৃহদাকার। এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে আনা বেশ কয়েকটি মূর্তি নৃত্য পূজা আরতি এখানে করা হয়। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন এবং আগামী দিনে মনে করেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একবার ক্লিক করে দেবেন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যান্ডেলসগুলোকে ফলো করতে পারেন। রাধাশ্যাম মন্দিরের বিপরীতেই অবস্থিত মৃন্ময়ী মায়ের মন্দির। 997 খ্রিস্টাব্দে মহারাজা জগৎ মল্ল দেবীর আদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মন্দিরটি বিষ্ণুপুরের সবথেকে আদি মন্দির, যখন বিষ্ণুপুরের কোনো চিহ্ন ছিল না। এই মন্দির প্রাঙ্গণেই ডোকরার কাজের অসম্ভব সুন্দর কিছু জিনিসপত্র পাওয়া যায়। ঘন জঙ্গলে ঘেরা অরণ্যভূমি এই মন্দিরের পিছনেই রাজদরবার গড়ে ওঠে। মূল দরজাটি ছাড়া এই রাজদরবারের আর কোনো অস্তিত্ব কিন্তু আর বর্তমানে দেখতে পাওয়া যায় না, সম্পূর্ণ অবহেলায় পড়ে রয়েছে। রাধাশ্যাম মন্দিরের মেন গেটটা ডান হাতে পড়বে এবং ওখান থেকে বেরিয়ে এসে বাঁ হাতেই প্রথমে পড়বে মৃন্ময়ী দেবীর মন্দির, যে মন্দিরটিতে কিন্তু এখনো অবধি নিত্য পুজো হয়। এবং তারপরেই রয়েছে পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। সেখান থেকে খানিকটা এগিয়ে এলেই এই সামনেই পড়বে হচ্ছে লালজি টেম্পলের যে কমপ্লেক্সটা, সেইটা এটা ঘেরা রয়েছে, সামনে একটা ছোট্ট পার্ক রয়েছে। এখন আমরা এইটা দেখবো এবং দেখার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে সেই পাথরের দরজা দেখার জন্য। চুন সুরকির প্রলেপযুক্ত মাখড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠিত হয় 1658 খ্রিস্টাব্দে। বলা হয় যে রাধালাল জিউর ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়াই ছিল এই মন্দিরের মূল বৈশিষ্ট্য। তাই এখনও অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয়। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহ এই লালজি টেম্পল তৈরি করেন। এই টেম্পলের সামনেই রয়েছে কিন্তু একটা ভোগ কক্ষ এবং সাথে দেখতে পাওয়া যাচ্ছে একটা পাতকুয়ো। অতি প্রাচীন এই মন্দির কিন্তু এই অঞ্চলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থাপত্যের নিদর্শন। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত এই মন্দিরটি পর্যটকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। শতাধিক বছর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মহল্লায় নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা আছে। রাধালাল জিউয়ের মন্দির তথা বীরহাম্বির উদ্যান থেকে বেরোলেই সামনে চোখে পড়ে পাথরের দরজা বা গেটওয়ে অব বিষ্ণুপুর। উজ্জ্বল মাখড়া পাথরের এই স্থাপত্যকে শুধু পাথর দরজা বললে ভুল হবে, একে বিষ্ণুপুরের রাজদরবারের দুর্গ বলাই সমুচিত। কেননা এই তোরণের মধ্যে দিয়ে যেমন একটি পারাপারের রাস্তা রয়েছে, তেমনি দোতলায় একটি বিশেষ কুঠুরি আছে, যেখান থেকে তীর, ধনুক, বর্ষা এমনকি বন্দুক ছোড়ারও ব্যবস্থা রয়েছে। এই তোরণটি নির্মাণ করেছিলেন মহারাজ বীরসিংহ। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিষ্ণুপুরের প্রবেশদ্বার বা পাথরের দরজার সামনে। এই যে পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় বড় দরজা, যেটা দুর্গের একটা দরজার আকারে আর কি তৈরি। এবং এইখান থেকে যদি একটুখানি এগিয়ে যাওয়া যায় তাহলে এদিকে যে জিনিসটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ছোট দরজা।
তো এই ছোট দরজা এবং বড় দরজা এটা মূলত বিষ্ণুপুরের একটা প্রবেশদ্বার, এবং এটা মূলত ইউজ করা হতো, যেটা ধারণা করা হয় যে 17 শতকের একদম শেষের দিকে বীরসিংহ যখন এটা তৈরি করেছিলেন, যে মানে এখানকার জনশ্রুতি অনুযায়ী, তো সেটা হচ্ছে যে এটা মূলত দুর্গের একটা প্রহরী দ্বার হিসেবে কাজ করত। এবং এর যে আকারটা, যে উপরে আমরা ভেতরটা যখন ঘুরে দেখছিলাম আর কি, সেখানে কিন্তু বিভিন্ন কক্ষ রয়েছে যেখান থেকে সহজে অনুমান করা যায় সেখানে কিছু বন্দুকধারী মানুষ থাকলেও থাকতে পারেন, এবং একটা চেক পয়েন্ট বা একটা নাকা পয়েন্ট হিসেবে এটা কিন্তু কাজ করতো বিষ্ণুপুর শহরের জন্য। গড় দরজা বা ছোট পাথর দরজার বিশেষত্ব হচ্ছে এর উপরে ওঠার এই সিঁড়িটি, যার প্রবেশপথ মাটি থেকে অন্তত 10 ফুট উপরে। এখান থেকে খানিক দূর এগোতেই চোখে পড়বে পাথরের রথ। মাখড়া পাথরের তৈরি এই রথ সম্ভবত সপ্তদশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়। এই রথের চাকা যথেষ্ট মজবুত এবং এটিও মাখড়া পাথর দিয়েই তৈরি। অপূর্ব সৌন্দর্যময় এমন রথ খুব সহজে কিন্তু কোথাও চোখে পড়ে না। সতেরো শতকের শেষের দিকে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা বিষ্ণুপুরের বুকে অবস্থিত, পাথরের রথ, সেটা কিন্তু ভাবতে অবাক লাগে যে এরকম একটা জিনিস সেই সময় তৈরি করা হয়েছিল। এই যে পুরো এন্টায়ার ল্যাটেরাইট পাথরের তৈরি এই রথের প্রত্যেকটা কিন্তু ছোট ছোট যে কম্পার্টমেন্টগুলো রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে যে ভাবা মুশকিল যে অতদিন সময় পাথর দিয়ে একটা রথ নির্মিত হয়েছিল। এবং এই পাথরের রথের কিন্তু চাকাগুলো মাটির তলায় প্রথিত, এটা মুভ করানো যায় না, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিদর্শন। পাথরের দরজা থেকে প্রায় 900 মিটার দূরে অবস্থিত মদনমোহন মন্দির বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। মদনমোহনের নিত্য সেবা পুজো, রাস, দোল প্রভৃতি উৎসব এখানে কিন্তু বছরের পর বছর সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে চলেছে। মন্দিরটির গায়ে ভরে রয়েছে অপূর্ব টেরাকোটার কাজ, কোথাও কৃষ্ণলীলা, কোথাও যুদ্ধ দৃশ্য বা শিকারের দৃশ্য। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলি বিকেল 5টায় বন্ধ হয়ে গেলেও নিত্য পূজার কারণে এই মন্দিরটি খোলা থাকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। বিষ্ণুপুর বাইপাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত, তাই যারা কলকাতার দিক থেকে গাড়ি নিয়ে বিষ্ণুপুর ঘুরতে আসছেন তাদের অবশ্য প্রথম ডেস্টিনেশনই হতে পারে এই মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ এই মন্দিরটি তৈরি করেন। আমরা এখন রয়েছি মদনমোহন মন্দিরে। এই মন্দিরে প্রচুর ভালো আপনার টেরাকোটা নিদর্শন আপনি পেতে পারেন, যেখানে নাকি আপনার প্রচুর দেখবেন এখানে মহাভারত, রামায়ণ, প্রচুর তখনকার দিনে নৃত্যশিল্পের সব কিছুর এখানে টেরাকোটার জিনিসের নিদর্শন আপনারা এখানে পেতে পারবেন। এই মন্দিরের বাইরেই রয়েছে অনেকগুলি পোড়ামাটির শিল্পকর্মের দোকান, যার কিন্তু গুণগত কোয়ালিটি অন্যান্য দোকানগুলির তুলনায় ভালো, তবে দাম অন্যগুলোর তুলনায় খানিকটা চড়া। আমি রাজীব সাহা। আমি রাজা সাহা। আর আপনারা দেখছেন গ্লোব ট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি বাঁকুড়া, বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।